ফারহাদ শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ ছাড়ল না। হাতের বাঁধন আরো খানিকটা শক্ত করে। গালে ঠোঁট চেপে বলে, পাখি, সরি বলেছি তো। অনেক মনে পড়ছিল তোমায়। পুরো 2 দিন তোমায় দেখিনি। একটু বোঝো। ফারহা মাথা নিচু করে রেখে বলে, এইসব ছাইপাশ খেয়ে একদম আমার আশেপাশে আসবেন না। শুদ্ধ ফারহাকে ছেড়ে দ্রুত পায়ে ওয়াশরুমের দিকে যায়। ফারহা ভুরু কুঁচকে তাকায়। শুদ্ধর পিছু পিছু গিয়ে দেখল শুদ্ধ তার ব্রাশ নিয়ে ব্রাশে পেস্ট লাগিয়েছে। ফারহা অবাক হয়ে বলে, আরে, আমার ব্রাশ দিয়ে কি করছো? শুদ্ধ মুখের ভেতরে ব্রাশ ঢুকিয়ে ফারহার দিকে তাকায়। ফারহা চেঁচিয়ে ওঠে, আমার ব্রাশ দিয়ে তুমি দাঁত মাজছো কেন? শুদ্ধ কোনো কথা ছাড়াই ভালোভাবে দাঁত ব্রাশ করে মুখ ধুয়ে নিল। ফারহা কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে শুদ্ধর দিকে। শুদ্ধ মুখ ধুয়ে নিয়ে ফারহার ওড়নাটা টেনে ওড়নার কোনা দিয়ে মুখ মুছল। এরপর মৃদু স্বরে বলে, তোমার এখানে তো মাউথওয়াশ নেই, কি করব? তাই বলে আমার ব্রাশ নিবে? শুদ্ধ ফারহার হাতটা টেনে ট্যাপের নিচে রেখে মেহেদি লেপ্টে যাওয়া হাতটা ধুয়ে নিল। ফারহা অসহায় কণ্ঠে বলে, তুমি এসে কাজ বাড়িয়ে দিলে। আমাকে আবারও মেহেদি পরতে হবে। শুদ্ধ নিজের পরনে সাদা শার্টের দিকে চেয়ে বলে, আমার সাদা শার্ট পুরো নষ্ট করে দিলে। মনে হচ্ছে বউ হেগে দিয়েছে। প্রবলেম নেই পাখি, আমি মানিয়ে নিচ্ছি। বউ তুমি, সব তুমিই তো করবে। ফারহা রেগে তাকায়। শুদ্ধ ইনোসেন্ট ফেস বানিয়ে ফারহাকে জড়িয়ে ধরতে গেলে ফারহা ধুপাধাপ পা ফেলে ঘরে চলে যায়। শুদ্ধ অসহায় মুখ করে তাকায়। তার বউটা শুধু রেগে যায় কেন? ইস! ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো ফারহা বেডের ওপরে বসে আছে। শুদ্ধ তার পরনের শার্টটা খুলল, মেহেদি দিয়ে পুরো মাখিয়ে দিয়েছে। এগিয়ে গিয়ে ফারহার সামনে দাঁড়ালে ফারহা মাথা তুলে শুদ্ধকে খালি গায়ে দেখে বিব্রত বোধ করে। যদিও ঘরের লাইট অফ, তবে বাইরে থেকে আলো আসছে, সাথে ঘরের ড্রিম লাইট জ্বালানো। এই জন্য অনেকটা স্পষ্ট দেখা যাচ্ছে। শুদ্ধকে এইভাবে কখনো দেখেনি ফারহা। মাথা নিচু করে বলে, যাও এখান থেকে। শুদ্ধ চোখ ছোট ছোট করে বলে, কোন সুখে যাব? আজ বউয়ের সাথে থাকবো, একদম ডিস্টার্ব করবে না। ফারহা অবাক হয়ে বলে, মানে? আমাদের কালকে বিয়ে, তুমি ভুলে গেছো? শুদ্ধ ফারহাকে দাঁড় করিয়ে 2 হাতে জড়িয়ে নিয়ে বলে, একদম না, কিন্তু তুমি আমারই বউ। চলো পাখি, ঘুমাই। আমি গত রাতে একদম ঘুমাতে পারিনি। ফারহা শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ ফারহাকে নিয়ে বেডে শুয়ে পড়ে। ফারহা মোছড়ামুছড়ি করতে করতে বলে, ছাড়ো আমায়। কি শুরু করেছো? বিয়ের আগের দিন আমার সাথে থাকতে এসেছে। উফ, সরো তো, ছাড়ো আমায়। শুদ্ধ তার 2 পায়ের মাঝে ফারহার পাটা বেঁধে নেয়। হাতের বাঁধন শক্ত করে ফারহার দিকে চেঁচিয়ে মিটিমিটি হেসে বলে, তুমি আমাকে বাজে ইঙ্গিত দিচ্ছ কেন পাখি? আমি তো এখনো কিছু করিনি। ফারহা কিছু বলতে গিয়েও থেমে যায়। শুদ্ধর মুখে দুষ্টুমির হাসি। ফারহা কেমন যেন অদ্ভুত লাগছে। একে তো শুদ্ধর গায়ে কিছুই নেই, তার উপরে এইভাবে জড়িয়ে শুয়ে আছে। হঠাৎই এমন পরিস্থিতির সাথে মেয়েটা খাপ খাওয়াতে পারছে না। মিনমিন করে বলে, ছাড়ো আমায়। শুদ্ধ ফারহার কথা শুনলে তো সে ফারহাকে চিৎ করে শুইয়ে দিয়ে ফারহার ওপরে আদো শোয়া হয়। ফারহা ঢোক গেলে আমতা আমতা করে বলে, কি করছো? শুদ্ধর চোখে মুখে কেমন যেন পাল্টে গিয়েছে। ফারহা এলোমেলো দৃষ্টি ফেলে শুদ্ধকে তার ওপর থেকে ঠেলে সরাতে চায়, তবে পারল না। শুদ্ধ ডান হাতে ফারহার গলা থেকে ওড়নাটা সরিয়ে রাখলে ফারহা লজ্জায় নুয়ে পড়ে। মিনমিন করে বলে, তুমি যাও। শুদ্ধ ফারহাকে আরেকটু টেনে নিয়ে ডাকে, বউ। ফারহা কেঁপে ওঠে, কাঁপা কাঁপা কণ্ঠে বলতে নেয়, শুদ্ধ বাকিটা বলতে পারে না। শুদ্ধ ফারহার ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। ফারহার নড়াচড়া করতে চাইলে পারল না। শুদ্ধ আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে তার সাথে। তখনই দরজার ওই পাশে ফারহার কাজিনেরা ডাকে, ফারহা, কি রে, ছাদে আসবি না? ফারহা শুদ্ধকে ঠেলে সরাতে চায়। শুদ্ধ যেন নিজের মাঝেই নেই। হাতের বাঁধন আরো শক্ত করে তার কাজে ব্যস্ত হয়। ওপাশ থেকে আবারও ফারহাকে ডাকে, ফারহা, তুই কি ঠিক আছিস? ফারহা ছটফট করে।
এই লোকটাকে কি করা উচিত? শুদ্ধ ফারহার অত্যাধিক নড়াচড়ায় ভীষণ বিরক্ত হয়ে ফারহাকে ছেড়ে দেয়। ফারহা ছাড়া পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। শুদ্ধকে ঠেলে বেড থেকে নামাতে চাইলে শুদ্ধ টেনে ফারহাকে বেডের সাথে চেপে ধরে। রেগে বলে, বাচ্চাদের মতো ডিস্টার্ব করছিলে কেন? ফারহাও রেগে বলে, আমার কাজিনেরা এসেছে, কানে শোনেন না? শোনো না তুমি? যাও এখান থেকে। দরজার ওই পাশ থেকে আবারও ফারহার কাজিনের ডাক ভেসে আসলে শুদ্ধ ঘাড় ফিরিয়ে তাকালো। ফারহা শুদ্ধকে ঠেলে বলে, ধ্যাত, যাও তো তুমি, আমায় ছাড়ো, আমি ছাদে যাব। শুদ্ধ শক্ত করে ফারহাকে জড়িয়ে ধরে ফারহার গলায় মুখ গুজে দেয়। ফিসফিসিয়ে বলে, ওদেরকে চলে যেতে বলো পাখি, আমার তোমাকেই লাগবে। ফারহা ঢোক গেলে শুদ্ধ থেমে নেই, ছোট ছোট চুমু আঁকে ফারহার গলার ভাঁজে। ফারহা থেমে থেমে বলে, কি করবে তুমি? শুদ্ধ জড়ানো কণ্ঠে বলে, আগে ওদেরকে যেতে বলো, তারপর বোঝাচ্ছি। ফারহা চোখ বুজলো, ভাবলো শুদ্ধকে পাঠিয়ে দিয়ে সে ছাদে যাবে। ওইভাবে একটু গলা উঁচিয়ে বলে তার বোনেদেরকে যেতে, সে একটু পর আসছে। শুদ্ধ মৃদু স্বরে বলে, বউকে আদর করলে সোয়াব হয় জানো পাখি। ফারহা শুদ্ধকে ঠেলে বলে, তুমি গ্রামে যাও, কালকে তোমার বিয়ে, ভুলে যাচ্ছ কেন? শুদ্ধ ফারহার গলায় মুখ গুজে রেখেই একটু হেসে বলে, তুমি ভয় পাচ্ছ কেন পাখি? আমি কালকেও আদর করব তো, একটুও কিপটামি করব না, আজকেও একটু করি। আমাকে সওয়াব অর্জন করতে সঙ্গ দাও তো। কথাটুকু বলেই ফারহার দিকে এগিয়ে আরেকটু ঘনিষ্ঠ হয়। ফারহা কথা বলতে চায়, তবে কথা বেরোয় না। শুদ্ধ ফারহার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে নেয়, দুই হাতে ফারহাকে টেনে নেয়। হাতড়ে হাতড়ে ফারহার জামার চেইন খুঁজলো, না পেয়ে চরম বিরক্তিতে জোরে টান দিয়ে জামাটা ছিঁড়ে ফেলে। ফারহার গলায় ব্যথা পেয়ে মৃদু আর্তনাদ করে ওঠে। শুদ্ধ মাথা তুলে ফারহার মুখের দিকে তাকায়, মুখ নামিয়ে কপালে একটা চুমু খেয়ে বলে, সরি পাখি। কথাটুকু বলেই ফারহাকে কিছু বলার সুযোগ না দিয়েই আবারও ফারহাকে টেনে নেয় নিজের দিকে। ফারহা ছাড়া পেতে চায় কেন যেন। শুদ্ধ ফারহার কাঁধে দাঁত বসায়, এরপর দাঁতে দাঁত চেপে বলে, আর একবার যদি ডিস্টার্ব করেছো ফারহা পাখি, ইরফান তো শুধু ডায়লগ দেয়, থাপ্পড় দিয়ে ওর বইয়ের দাঁত ফেলার। আমি তোমার দাঁত ফেলে ইরফানের কথার প্রমাণ করে ছাড়বো বলে দিলাম। ফারহা ফুপিয়ে ওঠে। শুদ্ধ অসহায় চোখে তাকায়, তার বউটা এমন কেন? এত জ্বালাই রে, একটু আদরও করতে দেয় না। বেডের ওপর সে শুয়ে ফারহাকে তার ওপরে উঠিয়ে নেয়, দুই হাতে ফারহাকে জড়িয়ে নিয়ে মৃদু স্বরে বলে, কাঁদছো কেন? একটু আদরই তো করেছি আমি। হাই, জীবনটা আমার তেজ বলতে গিয়েও থেমে গেল। এমনিই কাঁদছি, আর কিছু বলা যাবে না। অতঃপর ফারহার মাথায় চুমু খেয়ে বলে, আমার জীবন একদম ফারহা পাতা হয়ে গেছে, ইউনিক পাতা, একদম রঙিন রঙিন। ফারহা নাক টানলো। শুদ্ধ ফারহার মুখ তুলে কয়েকটা চুমু এঁকে বলে, একটুখানি পারমিশন দাও, বিলিভ মি, মারাত্মক কষ্ট হয় গো। ফারহা নিজে থেকে শুদ্ধের গলা জড়িয়ে ধরে শুদ্ধের গলায় নাক ঘষে। শুদ্ধ হাসলো। হঠাৎই ফারহাকে ঠাস করে বেডের উপরে ফেলে ফারহার উপরে উঠে যায়। ফারহাকে সিচুয়েশনটুকুও বোঝার সময় দিল না। বেসামাল প্রেমিকের ন্যায় তার বউকে ভালোবাসতে ব্যস্ত হয়ে যায়। সময়ের সাথে সাথে শুদ্ধর এমন লাগামহীন স্পর্শ বাড়তে থাকে। কতবার যে উচ্চারণ করলো, ভালোবাসি আমার ফারহা পাখি। মায়রা ইরফানের কোল থেকে নেমে ইরফানের পাশে বসে বলে, আমাকে পায়েও মেহেদি দিয়ে দিন। ইরফান ভুরু কুঁচকে তাকায়, মৃদু স্বরে বলে, পুরো বডিতে দিয়ে দিব নাকি? মায়রা মুখ ফুলিয়ে বলে, একটু দিয়ে দিলে কি হয়, পায়ে দিলে অনেক সুন্দর লাগে, নিন দিয়ে দিন। আমি না আপনার বউ হই? মায়রার কথায় ইরফান ঠোঁট বাঁকায়। মায়রার ডান পা তার ডান পায়ের উরুর ওপরে টেনে নিয়ে বলে, শুধু বউ, আমার বেবির মা নয়? ইরফানের কথায় মায়রা একটু লজ্জা পায়। ইরফান কিছুই বলল না। মায়রার দুই পায়ে চুড়ির দাড়ির পায়জামা ওপর দিয়ে তুলে নেয়। হঠাৎই মায়রার এক পায়ে কিছুটা ওপরে বেশ জখম হয়ে যাওয়া, বেশ গভীর ক্ষতের একটি কালো দাগ দেখে অবাক হয়ে ডাকে, বার্ডফ্লাওয়ার। মায়রার মুখে হাসি। ইরফানের দিকে তাকিয়ে গালে হাত দিয়ে মুখটা গম্ভীর করে ইরফানের মতো গম্ভীর স্বরের ভান করে বলে,
বলুন শিশোয়ার রাজ। ইরফান মায়রার দুষ্টুমি ধরতে পারল, তবে কিছুই বলল না। মায়রার পায়ের দাগের জায়গাটায় ডান বা হাতের বুড়ো আঙ্গুলটা দিয়ে স্লাইড করতে করতে চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করে, এটা কিভাবে হয়েছিল অ্যান্ড কবে? মায়রা চোখ নামিয়ে তার পায়ের নিচের সেই দাগটি দেখে মুখখানি মলিন হয়ে যায়। আবারও চোখ তুলে ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে বলে, ওই তো একদিন রাতে আপনি বাইক নিয়ে চলে গেলেন না, আমি তো আপনাকে ডেকেছিলাম, আপনি শুনেও শুনলেন না। তখন পড়ে গিয়ে পায়ে একটা লোহা ঢুকে গিয়েছিল। ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়রার পানে। মায়রার জিজ্ঞাসা করতেই ইচ্ছে করলো কেন তাকে ফেলে গিয়েছিল, কিন্তু ইরফানের মুখের অসহায়ত্ব বুঝতে পেরে আর জিজ্ঞাসা করলো না। হেসে বলে, এইসব বাদ দিন, এটা তো অনেক আগের কথা, সেই দিন কবেই ভালো হয়ে গিয়েছে এটা। ইরফান দৃষ্টি নামিয়ে মায়রার পায়ের দিকে তাকায়। মায়রার পা উঠিয়ে ক্ষত স্থানটায় ঠোঁট চেপে রাখে। মায়রা চোখ বড় বড় করে তার পা সরাতে চায়, চেঁচিয়ে বলে, আরে আরে কি করছেন, এটা আমার পা। ইরফান মুখ তুলে মায়রার দিকে চেয়ে বলে, তোমাকে কখনো হার্ট করতে চাইনি লিটিল গার্ল, বাট আই লাভ ফেইল্ড। কিন্তু আমি ব্যর্থ হয়েছি। আই অ্যাম এক্সট্রিমলি সরি বাট ফ্লাওয়ার। মায়েরা অবাক হয়ে ইরফানের দিকে চেয়ে আসে। কি সুন্দর অকপটে কথাগুলো বলে দিল ইরফান। ইরফানের গিল্টি ফিল হচ্ছে বুঝতে পেরে মায়েরার ভীষণ খারাপ লাগে। মিনমিন করে বলে, আপনি বারবার সরি বলে আমার ভালো লাগে না শিশরাজ। ইরফান মৃদু হাসল, কিছুই বলল না। মায়েরার পায়ে মেহেদি দেওয়ায় মনোযোগী হলো। মায়েরার পায়ের সাইডের দিকে অল্প একটু অংশ জুড়ে মেহেদি দিয়ে দেয়। এরপর মায়রার দিকে তাকালে দেখল মায়রা খুব মনোযোগী হয়ে তার পায়ের দিকে তাকিয়ে আছে। ইরফান ভুরু কোঁচকালো, সে মায়রার পায়ের মেহেদি দিয়ে দিচ্ছে, আর মায়রা তার পায়ে কি দেখছে। সে নিজেও তার পায়ের দিকে তাকালো। ওয়াশরুমের প্যান্ট হাঁটুর নিচ পর্যন্ত গুটিয়ে রেখেছিল, আর নামানো হয়নি। ইরফান কিছু বুঝলো বোধহয়। হাতের মেহেদি টেবিলের উপরে রেখে মায়রাকে টেনে তার কোলের ওপরে বসায়। মায়রা দ্রুত চোখ সরিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, আমার পায়ে মেহেদি দিয়ে দিয়েছেন? ইরফান মায়রার কাঁধে থুতনি রেখে মৃদু হেসে বলে, সবকিছু রেখে হাজবেন্ডের পায়ের দিকে নজর গেল? হোয়াই? মায়রা আমতা আমতা করে বলে, মোটেও না, আপনার পা বিশ্রী, তাই ভাবছিলাম কিভাবে আপনার পা দুটো সুন্দর করা যায়। ইরফান কৌতুক স্বরে বলে, ও আই সি। মায়েরা ধরা পড়ে এলোমেলো দৃষ্টি ফেলে। তার কি দোষ, আসলে ইরফানের পুরো বডি তো ফর্সা, কিন্তু ইরফানের ফর্সা পা দুটো কালো কিচকিচে লোম। মায়রার ভীষণ ভালো লাগে। কেন ভালো লাগে সে তা জানে না, শুধু জানে ভালো লাগে তার। মায়রা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ইরফানের কোল থেকে নামতে চায়। ইরফান হাতের বাঁধনটা শক্ত করলো। মায়রার হাতের দিকে তাকালো। মেয়েটা দুই হাত মেলে রেখেছে। ইরফান হাত বাড়িয়ে চেক করে বলে, অনেকটা শুকিয়েছে, আর এভাবে হাত মেলে রাখতে হবে না। মায়রা আর চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান আবারও হাতে মেহেদি তুলে নিয়ে মায়রাকে তার দিকে ঘোরায়। বা হাতে মায়রার গলা থেকে ওড়নাটা সরিয়ে রাখে। মায়রা চোখ বড় বড় করে বলে, আমার ওড়নাটা খুলে নিচ্ছেন কেন? ইরফান মায়রার দিকে চেয়ে বলে, আরো অনেক কিছু খুলবো। মায়রা দ্রুত ইরফানের কোল থেকে নামতে গেলে ইরফান বাঁ হাতে মায়রাকে শক্ত করে ধরে বিরক্তির কণ্ঠে বলে, স্টুপিড, বাদরের মতো লাফালাফি করলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। মায়রা মুখ ফোলায়, মিনমিন করে বলে, আমার ওড়নাটা দিন। ইরফানের হাতের মেহেদি মায়রার গলার দিকে এগিয়ে নেয়। মায়রা মোচড়ামুচড়ি করে বলে, কি করছেন আপনি? আমাকে পুরো বডিতে মেহেদি দিয়ে দিবেন নাকি? ইরফান বিরক্ত চোখে তাকায় মায়রার দিকে, এভাবে নড়াচড়া করলে দেওয়া যায়? মায়রা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, আমি আর কোথাও দিব না। ইরফান বাঁ হাতে মায়রার মাথাটা বুকের সাথে চেপে রাখে, মৃদু স্বরে বলে, 2 মিনিট শান্ত থাকো, ইম্পর্টেন্ট কাজ করব। মায়রা চুপ থাকলো। ইরফানের ওপর বিরক্তও হলো। মানে কোনো মানুষ গলায় মেহেদি দেয়? ইরফান ঘাড় বাঁকিয়ে মায়রার গলার নিচ বরাবর কিছু একটা আঁকলো। 2 মিনিটও সময় নেয়নি। এরপর হাতের মেহেদি রেখে দেয়।
মায়রাকে কোলে নিয়ে আয়নার সামনে দাঁড় করায়। এরপর পেছন থেকে মায়রাকে দুই হাতের বন্ধনীর মাঝে আবদ্ধ করে মায়রার মাথায় থুতনি রাখে। মায়রা মুচড়ামুচড়ি করে বলে, অসভ্য লোক, আমার ওড়নাটা দিন। ইরফান মায়রার কথায় পাত্তা দিল না। ডান হাত উঠিয়ে মায়রার গলার নিচে হাত দিয়ে দেখিয়ে বলে, এটা কি বলতো? মায়রা আয়নায় তাকালে নিজেকে দেখেই লজ্জা পায়। গলায় নজর না দিয়ে মিনমিন করে বলে, আমার ওড়না। ইরফান কড়া ধমক দেয় একটা, শাট আপ। মায়রা ঝাড়ি দিয়ে ওঠে। ইরফান রেগে বলে, ফালতু টপিকে বাচ্চামি করলে থাপ্পড় খাবে, স্টুপিড। মায়েরার রাগ হলো, সারাদিন শুধু স্টুপিড আর থাপ্পড়, এগুলো গেল না এইসব। ইরফান নিজেকে সামলে আবারও মৃদু স্বরে বলে, আয়নায় তাকাও। মায়েরা গাঁটটি মেরে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে রেখেছে, একটু কষ্ট করলে আয়না ছাড়াই দেখতে পেতে, কিন্তু মায়েরা দেখবে না। ইরফান ভুরু কুঁচকে বলে, কিছু বলেছি আমি? মায়েরা তবুও একটুও নড়ল না, যেন আজ কিয়ামত হয়ে গেলেও সে মাথা তুলবে না। ইরফান বিরক্ত হয়, উফ, এটাকে আর নেওয়া যায় না। ইরফান নিজেই মায়রার কপালে হাত রেখে মাথা উঁচু করল। মায়রা এবার চোখ বুজে নেয়। ইরফান চোখ ছোট ছোট করে তাকায়, রাগ লাগছে তার। মেয়েটা তাকে জিদ দেখাচ্ছে। ইরফানের এসব হজম হচ্ছে না। আবারও একটা ধমক দেয়, চোখ খোলো স্টুপিড। মায়রা এবার দুই হাতে ইরফানকে জোরে ধাক্কা দেয়, রেগে বলে, আপনি আসলেই খুব খারাপ, বলে ভালো করে কথাই বলতে পারেন না, সারাদিন শুধু বকতে পারলেই আপনার যত শান্তি, অসহ্য লোক একটা। কথাগুলো বলে ধূপাধাপ পা ফেলে বেডের ওপরে গিয়ে বসে। ইরফান শক্ত চোখে মায়রার দিকে চেয়ে আসে। মায়রা বেডের এক কোণায় শুতে নেয়। তার আগে ইরফান মায়রাকে টেনে মায়রার ঘাড়ে দাঁত বসিয়ে দেয়, বেশ জোরেই দিয়েছে। মায়রা চেঁচিয়ে ওঠে, ব্যথায় চোখে পানি জমে গিয়েছে। ইরফান ছেড়ে দেয় মায়রাকে। মায়রা মাথা নিচু করে নেয়। টুপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। ইরফান মায়রাকে তার কোলে বসিয়ে ক্ষত স্থানটায় গাঢ় চুমু আঁকে। মায়রা নাক টানে। ইরফান মায়রার গলায় দুটো চুমু খায়। এরপর কানের কাছে মুখ নিয়ে মৃদু স্বরে বলে, লাভ বাইট দিয়েছি, কাঁদছো কেন? মায়রা কিছুই বলল না। ইরফান বুঝল মেয়েটি ভালোই জেদি আছে। মায়রাকে উল্টো ঘুরিয়ে বসালো। এরপর তার ফোনের ক্যামেরাটা অন করে মায়রার গলায় আকার অক্ষরের পিকটা তোলে কয়েকটা, আর চোখে মায়রার দিকে তাকালো। মায়রা চোখ বন্ধ। ইরফান ভালোই অবাক হয়, কি জেদ এইটুকু মেয়ের। তাকে একটু ধমক দিয়েছে বলে সে তার আঁকা জিনিসটা দেখবেই না বলে কত কি করছে। ইরফান ভাবনা রেখে মায়রার গালে দুটো চুমু এঁকে বলে, চোখ খোলো বার্ডফ্লাওয়ার। মায়রা চোখ খুলল না। ইরফান হতাশ হয়, মৃদু স্বরে বলে, আচ্ছা বাবা, সরি। মায়রা তড়াক করে চোখ মেলে তাকায়। ইরফানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বলে, হ্যাঁ, এখন তো আমি বাবাই। ইরফান থতমত খেয়ে তাকায়। বাচ্চা মেয়েটি তাকে ধুয়ে দিচ্ছে নাকি? সে নিজেকে সামলে নিয়ে মায়রার সামনে তার ফোনটা ধরে। মায়রা তাকালো না। ইরফান অসহায় কণ্ঠে বলে, এত জেদ করছো কেন? মায়রা ইরফানের দিকে চেয়ে বলে, আপনি না স্বামী, বউদের জেদ হজম করা স্বামীদের কর্তব্য। ইরফান কিছু বলতে গিয়েও হেসে ফেলল। মায়রা মুখ লুকিয়ে হাসে। ইরফান নিজেকে সামলে ফোনটা রেখে বলে, ওকে হজম করছি। এরপর মায়রাকে তার দিকে ফিরিয়ে মায়রার গলার দিকে হাত বাড়ায় আর বলে, আর এটা মুছে দিচ্ছি, দেখতে হবে না তোমার। মায়রা দ্রুত ইরফানের হাত আটকে বলে, না না, এমন করছেন কেন, আমি দেখব তো। কথাটা বলে দ্রুত ইরফানের কোল থেকে নেমে দৌড়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। গলার নিচের দিকে তিনটি শব্দ আঁকা, আই এম এ এম। মায়রা বুঝল না এর অর্থ। ইরফান মায়রার পেছনে দাঁড়ালো। মায়রা উল্টে ঘুরে ইরফানের দিকে তাকিয়ে বলে, এটার মানে কি? ইরফান মায়রার গলায় হাত দিয়ে বলে, ইরফান অ্যান্ড মায়রা, পরীর মাঝে লিটিল প্রিন্সেস মাহিরা। ইরফানের কথাটা বুঝতেই মায়রার বেশ কিছুক্ষণ সময় লাগলো। কেন যেন ভীষণ লজ্জা পায়। দ্রুত ইরফানের বুকে মুখ ঠেকিয়ে দেয়। ইরফান মৃদু হেসে মায়রাকে দুই হাতে জড়িয়ে নিয়ে মায়রার মাথায় চুমু আঁকে।
মায়রা হঠাৎই বলে ওঠে, মোটেও না। ইরফান অ্যান্ড মায়রার মাঝে লিটল প্রিন্স মাহির। ইরফান মৃদু হেসে বলে, বাডফ্লাওয়ার নিজেই তো লিটল গার্ল। মায়রা হাত দুটো ইরফানের পিঠের সাথে ঠেকিয়ে রাখলো। হাতের মেহেদি শুকিয়ে গিয়েছে। অতঃপর মাথাটা একটু উঠিয়ে থুতনি ইরফানের বুকে ঠেকিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, আপনি জানেন আমাদের গ্রামে 14 বছরে কতজন বাচ্চার মা হয়ে যায়? আমি তো তাদের চেয়েও আরো 2 বছরের বড়। আপনি বুঝতে পারছেন আমি কত বড়? ইরফান চোখ ছোট ছোট করে তাকায় মায়রার দিকে, গম্ভীর গলায় বলে, নো, ইউ আর এ লিটিল গার্ল। মায়রা ইরফানকে ছেড়ে বলে, আর আপনি একটা বুড়ো। ইরফান অদ্ভুতভাবে বলে ওঠে, হোয়াট? মায়রা কথাটি বলেই এক দৌড়ে বেডের ওপরে বসে পড়ে। এরপর ইরফানের দিকে চেয়ে আঙ্গুল উঠিয়ে বলে, আমার কালকে বিয়ে, আর আমাকে একদম ডিস্টার্ব করবেন না। কথাটা বলেই উল্টো ঘুরে শুয়ে মুখ চেপে হাসতে লাগলো। ইরফানের মুখটা দেখার মতো হয়েছে। ইস, হাসি চেপে রাখা কি কষ্ট। ওইদিকে ইরফান হতভম্ব হয়ে তাকিয়ে রইল। মায়রা এমনভাবে কথাটা বলল যেন ইরফান বখাটে ছেলে হয়ে মায়রাকে ডিস্টার্ব করে, আর তাই মায়রা তাকে বিয়ের কথা জানিয়ে দিল। আবার তাকে বুড়ো বলেছে। ইরফান দ্রুত উল্টো ঘুরে আয়নায় নিজেকে দেখলো। সে কি আসলেই বুড়ো? চোখে মুখে চিন্তার ছাপ। মায়রা লুকিয়ে লুকিয়ে ইরফানের ভাবভঙ্গি দেখে বালিশে মুখ চেপে হাসছে। রাত তখন প্রায় 2টা। শুদ্ধ ফারহার রুমে পায়চারি করছে। বেডের দিকে একবার তাকালো। ফারহা শাওয়ার নিয়ে প্রায় আধা ঘন্টা হলো ঘুমিয়েছে। আর তার তো দুঃখের শেষ নেই। তার পরনে তার শ্বশুরের একটা লুঙ্গি। ফারহাকে এত করে বলল ফাইজের একটা প্যান্ট এনে দিতে। মেয়েটা তার সাথে ভুল করেও একটা কথাও বলল না। সিরিয়াস টাইমে লজ্জা পেলে হয়? এখন সে এই লুঙ্গি পরে গ্রামে যাবে কি করে? মেহেদি দিয়ে ভরিয়ে ফেলা খুলে খুলে রাখা শার্টটি আবারও গায়ে জড়িয়ে নিল। মাথা নিচু করে একবার নিজের দিকে তাকালো। সে লুঙ্গি পরে না এমন নয়, গ্রামে গেলেই পরা হয়, কিন্তু তাই বলে লুঙ্গি পরে শহর থেকে গ্রামে যাবে? কিচ্ছু করার নেই। সকালে উঠেই সবাই তাকে না পেলে কি ভাববে? আবার সে সবাইকে ফাঁকি দিয়ে যাবেই বা কিভাবে? এক্ষুনি যেতে হবে। এগিয়ে এসে ফারহার পাশে বসলো। কেমন শান্ত হয়ে ঘুমিয়ে আছে। শুদ্ধ ভেবে পায় না এমন ধানি লঙ্কা মেয়ের এত লজ্জা কোথা থেকে আসে। মুখে বোম মেরেও একটা কথাও বলাতে পারেনি। কথা বলা তো দূর, একবারও তার দিকে তাকালো না পর্যন্ত। মুখ নামিয়ে ফারহার মুখে কয়েকটা চুমু আঁকে। কানের পিঠে একটা চুমু এঁকে মৃদু স্বরে বলে, ভালোবাসি পাখি। কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায়। বেলকুনিতে গিয়ে অসহায় চোখে চেয়ে আছে। এই লুঙ্গি পরে নামতে গেলে যদি লুঙ্গি খুলে যায়, ভাবতেই শব্দ করে বলে ওঠে, আস্তাগফিরুল্লাহ। মনে মনে প্রতিজ্ঞা করলো শ্বশুর বাড়ি আর জীবনে প্যান্ট ছাড়া আসবে না। ভাবনা রেখে বেলকুনির ওপর দিয়ে নামতে নামতে লুঙ্গির গিঁটটা ঢিল হয়ে দ্রুত তা বাঁ হাতে লুঙ্গিটা শক্ত করে ধরে বলে ওঠে, শালা লুঙ্গি, তোর কাজ আমাদের ইজ্জত ঢাকা। তুই কেন খুলে গিয়ে ইজ্জত লুটবি? খুলিস না বাপ। এখন থেকে প্যান্ট বদলে তোকেই পরবো, তবুও খুলে যাস না। বেশ কসরত করে শুদ্ধ ফাইজদের বাড়ি থেকে বের হয়। বাইক পাশেই রেখেছিল। চুরি হওয়ার সম্ভাবনা ছিল না, হয়ও নি। শুদ্ধ দ্রুত বাইকে উঠে পড়ে। শ্বশুরের লুঙ্গি পরে শ্বশুরের বাড়ি থেকে তার বাড়িতে যাচ্ছে। কি অদ্ভুত অনুভূতি। স্যাহ, এই লুঙ্গি বাড়ি গিয়ে আগে জ্বালিয়ে দিবে, নয়তো শ্বশুরের লুঙ্গি তার কাছে। এটা কেউ দেখে নিলে কত বড় কেলেঙ্কারি হবে ভাবা যায়। সে তো এরপর থেকে শ্বশুর বাড়ি আসলে প্যান্টের দোকান সাথে করে আনবে। ভাবতে ভাবতেই বাইক স্টার্ট দিয়ে এক টান দেয়। 3 তলা বিশিষ্ট সফেদ নেওয়াজ বাড়ি রং বেরঙে সাজিয়ে তোলা হয়েছে। পুরো বাড়ির চারপাশে ঝলমলে রঙিন লাইটিং। বেলকনি, জানালা সহ সব জায়গায় জায়গায় বিভিন্ন ফুল, যেরকম গোলাপ, গাঁদা, রজনীগন্ধা দ্বারা সুসজ্জিত। এত সব ফুলের গন্ধে চারপাশ মাতোয়ারা। দুপুর প্রায় 2টা। ইরফান তার রুমে ডিভানের উপরে বসে আছে। 2 হাত আড়াআড়ি ভাবে গুজে রাখে বুকে। সে ঘুম থেকে ওঠার পর থেকে
মায়েরাকে দেখেনি, তার অস্তিত্বই যেন নেই। রাগে তার মাথাটা ফেটে যাচ্ছে, ইচ্ছে করছে এই পুরো বাড়ি জ্বালিয়ে দিতে। ঘাড় এদিকে ওদিকে নাড়িয়ে রাগে পায়ের কাছে টি টেবিলে একটা লাথি বসায়। টি টেবিলটি সিটকে কয়েক হাত দূরে সরে যায়। তখনই তারেক নওয়াজ ইরফানের রুমে আসে। ইরফানের কাজে অবাক হয়। কি হয়েছে এই ছেলের? রেডি তো হয়নি। এগিয়ে এসে জিজ্ঞাসা করে, ইরফান, কি হয়েছে তোমার? আর রেডি হওনি কেন? ইরফান বসা থেকে উঠে দাঁড়ালো, রেগে বলে, এই ফালতু বিয়ে আমি করব না। আমার বউকে কোথায় লুকিয়ে রেখেছো? ওকে এক্ষুনি এনে দাও। তারেক নওয়াজ হতভম্ব চোখে তাকালেন ইরফানের দিকে, অবাক হয়ে বলেন, মানে? ইরফান রেগে বলে, আবার মানে মানে করছো? শোনো, বউকে আদর করব। সেই রাতে একটুও টাচ করেছিলাম। ওকে এনে দাও, যাও। এই ফালতু বিয়ে ক্যান্সেল। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। গল্পটির নাম হচ্ছে প্রণয়ের অমল কাব্য। লিখেছেন ডিআরএম সোহাগ। তার পেজের নাম ডিআরএম সোহাগ হানি। আল্লাহ হাফেজ।